হচ্ছে মহেশখালীর কথা যে একটা বললাম, বিরান ভূমি। এখন এই মহেশখালীর আজকে সকালবেলা গিয়েছিলাম, আসার সময় দেখতে মাতার বাড়ি, সেখানে বড় করে লিখেছে মাতার বাড়ি আলট্রা সুপার, কী যেন অনেক শব্দ আছে, এতগুলো লেখার পরে হচ্ছে কোল বেসড পাওয়ার প্ল্যান্ট, কোল ফায়ার্ড পাওয়ার প্ল্যান্ট। এটার পাশে আন্তর্জাতিক সমুদ্র বন্দর হয়েছে। এগুলি বহু আগে সিদ্ধান্ত হয়েছে, আপনারা দেখেন। যখন এটা বাস্তবায়িত হবে, এই যে এতগুলি কথা কেন লেখা হলো, আলট্রা সুপার মানে কন্ট্রোল করা হবে, অনেক বেশি কন্ট্রোল করা হবে। তারা জানে যে এখানে একটা বিপদ আছে। এই বিপদটাকে কাবাদ করার জন্য যখন কয়লা পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদন করা হবে, তার দেশের কাজে লাগবে, এটাকে অস্বীকার করতে পারবে না। কিন্তু সেই কয়লা যখন পুড়বে, তখন যে কার্বন উৎপাদন করবে, পুড়বে, সেটা মানুষের জীবনের জন্য, জনস্বাস্থ্যের জন্য হানিকর। আমি লম্বা কথা বলছি না, সারা পৃথিবীতে একসময় এই কয়লা পুড়িয়ে শক্তি উৎপাদন করা হতো। শক্তি উৎপাদন মানে বিদ্যুৎ উৎপাদনের অনেক উৎস আছে। সূর্যের রোদ দিয়েও করা যায়, নদীর পানিকে বন্ধ করেও করা যায়। এমনকি আজকাল এমন টেকনোলজি বের হয়েছে, সমুদ্রের জোয়ার ভাটা দিয়ে টারবাইন গড়িয়েও বিদ্যুৎ উৎপাদন করা যায়। সেই সমস্ত বিকল্প পথ খরচ আছে জানি, এগুলি কনক্রিট টেকনোলজির আছে। কিন্তু কয়লা দিয়ে বিদ্যুৎ উৎপাদনের কৌশল পৃথিবীর সব দেশই বলতে গেলে এখন পরিত্যাগ করেছে। অস্ট্রেলিয়া পরিত্যাগ করেছে, জার্মানি পরিত্যাগ করেছে। পৃথিবীতে একসময় এটা হতো, মানুষ জানতে পেরেছে এতে মানুষের জীবন হুমকির মুখে পড়ে, ক্যান্সার হয়। এখন তারা বলছে আমরা ধোঁয়াটা আকাশের অনেক উপরে, 250 ফুট 300 ফুট উপর দিয়ে ছেড়ে দেবো, এইটার নাম হচ্ছে আলট্রা সুপার কনক্রিট, তারা কন্ট্রোল করবেন। কিন্তু মানুষকে এইভাবে বোকা বানানোর তো কোনো অর্থ হয় না। যদি এর কোনো বিকল্প না থাকতো, তাহলে একটা কথা ছিল। আমি জানি অন্য কথা আমি বলবো না। এখানে জমি অধিগ্রহণ, এখন একজনের জমির টাকা আরেকজনকে দেওয়া না দেওয়া, এ নিয়ে জেল খাটা সরকারি কর্মচারীদের অনেক কীর্তি আছে, সেটা আমার বড় ব্যাপার নয়। একটা দেশ কিভাবে চলবে সেটা সে দেশের মানুষই নির্ধারণ করে। শেষ বিচারে দেশের মানুষের মত অনুসারে দেশকে চালাতে হয়, এটাকে আমরা বুঝি গণতন্ত্র। কিন্তু যখন মানুষের মতকে বছরের পর বছর, যুগের পর যুগ অস্বীকার করে একতরফাভাবে ক্ষমতা প্রয়োগ করা হয়, আমরা সেটা বলি পরাধীনতা। যখন বিদেশিরা এই দেশ শাসন করতো, একসময় বিলেতিরা শাসন করেছে, তখন আমাদের মতামতের তোয়াক্কা করা তাদের পক্ষে সম্ভব ছিল। তোয়াক্কা না করেই তারা পলিসি গ্রহণ করতে পারতেন। পরে পাকিস্তানের এই কাজ করেছেন। কিন্তু দেশ স্বাধীন হওয়ার পর আমাদের মনে আশা জেগেছিল যে আমাদের প্রয়োজন অনুসারেই দেশের সিদ্ধান্ত হবে। সেটা না হওয়াটাকে আমরা বলেছি গণতন্ত্রের মৃত্যু হয় তখনই। গণতন্ত্র মানে ভোট, আমরা জানি, কিন্তু ভোটই একমাত্র গণতন্ত্র নয়। এখন আরেকটা খবর বলি, আমি পড়ে খুব অবাক হলাম। এই যে মহেশখালীতে আমরা যখন ছোট ছিলাম, জনসংখ্যা বলা হতো 90,000, 1 লাখ। এখন মানুষ বাড়তে বাড়তে 3 লাখ কি 4 লাখও হয়েছে। পুরোপুরি তথ্য নতুন সংগৃহীত হলে আপনারা জানবেন প্রকৃত জনসংখ্যা কত। কিন্তু সরকারি হিসেবে দেখা যাচ্ছে বাংলাদেশে মানুষ যারা নাম দস্তখত করতে পারে তাদের সংখ্যা 74 জন 100-র মধ্যে। কিন্তু মহেশখালীতে কয়জন? দেখবেন যে মহেশখালীতে 30 জনও নয়। তাহলে শিক্ষা দীক্ষায় মহেশখালী এত পিছিয়ে আছে। মহেশখালী বলতে আমি বলছি কালামরচা নেই, আপনারা জানেন ছোটোবেলা যখন আমি নানা বাড়িতে আসতাম আমাকে বলতো মহেশখালিয়া, মানে মহেশখালী। কালামরচারা লোকেরা নিজে থেকে মহেশখালীর বাইরে মনে করতো। এখন মাতার বাড়ি থেকে আসার সময় দেখলাম সরকার লিখে দিয়েছে রাস্তায়, এইদিকে মহেশখালী, এইদিকে মাতার বাড়ি, মানে কালামরচারাও মহেশখালীর ভিতরে পড়েছে বলে মনে হচ্ছে আমার। কাজে আমি মহেশখালী বলতে মাতার বাড়ি শুদ্ধ বলছি। মাতার বাড়ি, ধলঘাটা, শাপলাপুর, কালামরচারা এবং হুয়ানক, বড় মহেশখালী, ছোট মহেশখালী এবং গরকঘাটা বা পৌরসভা, সবটাই মিলিয়ে যে মহেশখালী, সোনাদিয়া শুদ্ধ, এই সমস্ত এলাকার জনসংখ্যা সব খুব বেশি হলেও 4 লাখের বেশি হবে না। কিন্তু আরেকটা বড় সমস্যা, এখানে হেদায়েতুল্লাহ সাহেব এসছেন, তরুণ সরকারি কর্মকর্তা, আমি তাকে স্বাগত জানাচ্ছি। আমি এটা বলার দরকার, মহেশখালীতে অনেকগুলো ব্যথা আছে। আগে কালামরছড়াকে বলা হতো পশ্চাৎপদ এলাকা, পিছিয়ে পড়া এলাকা, কারণ তাদেরকে গোরখঘাটা দিয়ে কক্সবাজার যেতে হতো। আর যারা মনে কষ্ট পেত তারা কক্সবাজার না গিয়ে বদরখালী চলে যেত, চকরে যাইতে হলে অনেক কষ্ট করতে হতো। এখন এখানে একটা সাঁকো হয়েছে, মানে যেটাকে আপনারা পুল বলেন, ব্রিজ বলেন। কিন্তু কক্সবাজারে যাওয়ার অবস্থা, যে অন্ধকারে, সেই অন্ধকারে আমরা এখনও আছি। এই যে এখন আদিনাথের মেলা হচ্ছে, আমি আজকে শুনলাম সেখানে যারা পর্যটক তাদের জন্যে আপনার স্পিড বোট নেওয়া হয় এবং সাধারণ মানুষ করতে দেওয়া হচ্ছে না, যারা সাধারণ যাত্রী, এবং ভাড়া বাড়িয়ে দেওয়া হচ্ছে। মানে যেখানে 110 টাকা ভাড়া হওয়ার দরকার সেখানে 300 টাকা ভাড়া দেওয়া হচ্ছে। একটা স্পিড বোট আপনি রিজার্ভ করেন না 3000 টাকা দিয়ে, এরকম করে অত্যাচার করা হচ্ছে। এটা কিছুটা
কমতি হবে এখন এই ব্রিজটা হওয়ার ফলে, কিন্তু ওইটাও তো অনেক মানুষের এলাকা। তাহলে এইটা চলে কীভাবে? এটা তো চরম স্বৈরতন্ত্র। একটা দেশে যে আপনারা বলছেন, গৌরব করে বলছেন 5ই আগস্ট ওরফে 36শে জুলাই আমাদের এখানে কিছু একটা কি জন্য পরিবর্তন হয়েছে, আমি তো কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না। উপরে পরিবর্তন হলে হয়েছে, এইখানে হয়তো চেয়ারম্যান পালিয়েছে, যারা দু একজন জ্ঞানী গুণী অপরাধী, মানে জেনে শুনে যারা অপরাধ করে তারা তো জ্ঞানী গুণী অপরাধী, তারা পালিয়েছে। তাদের বায়তুল মোকাররম মসজিদের খতিবকে কেন পালাতে হবে? বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের কেন পালাতে হবে? নিশ্চয়ই তারা অন্যায় করেছেন বলে তারা পালিয়েছে। মানে এই পলাতকদের পরে যদি আরেকজন আসে, তারা যদি আবার পালায় 2 বছর পরে, আপনার তো কোনো উপকার হলো না। আমাদের একটু ভাবতে হবে এই পলায়নের কারণ কি। জনগণের সাথে তাদের কোনো সম্পৃক্ততা নাই। যারা জনগণের অংশ, তারা যদি জনগণের সাথে মিশে থাকে, তাদের বিরুদ্ধে যদি মামলা হয়, তারা এটা মোকাবেলা করার জন্য দেশে থাকবে। কিন্তু তারা যদি পালাতে চায়, তাহলে বোঝা যাচ্ছে কোথাও যেন ডাল মে কুচ কালা হয়। এটা আমাদের দেখতে হবে। আমি একটা উদাহরণ দিয়ে বলছি, আমাদের এখানে শিক্ষাধিকার হার এত কম এখনও রইল কেন? বাংলাদেশ স্বাধীন হওয়ার পর প্রায় 50 বছর পার হয়ে 53-54 বছর হচ্ছে। এর আগে যে পাকিস্তান আমলে 23 বছর আমরা এক ধরনের স্বাধীন ছিলাম তো বটেই। ব্রিটিশ আমলেও দেশে স্কুল কলেজ ছোট ছোট করে অল্প প্রতিষ্ঠিত হয়েছিল, কিন্তু শিক্ষার হার ছিল এত কম। এখন শিক্ষার হার বৃদ্ধির জন্য আমরা কি করতে পারি? সব কিছু সরকারের উপর নির্ভর করতে আমি বলছি না, আমরা নিজেরাও করতে পারি। আমাদের এখানে নানা প্রকারের শিক্ষার মাধ্যম আছে। আজকাল ইংরেজি মাধ্যমে শিক্ষা চালু হচ্ছে। আমাদের পুরনো মাদ্রাসা শিক্ষা নানা প্রকারের আছে, আলিয়া মাদ্রাসা আছে, কওমি মাদ্রাসা আছে, নানা প্রকার শিক্ষার সুযোগ আছে। যে কোনো রকমের সুযোগ যদি শিশুরা গ্রহণ করে, তাহলে তারা পড়তে পারে। আমার মনে পড়ে এখানে যে পুরস্কার দিচ্ছেন, আমি সবচেয়ে বেশি অভিনন্দন জানাচ্ছি বদিউদ্দিন মুজিব ফাউন্ডেশনকে। এটা শিক্ষাকে আনন্দদায়ক না করলে শিক্ষার প্রসার হবে না। আমাদের শিক্ষাক্ষেত্রের দুটো প্রধান অসুবিধা, আমি যা বুঝি সেটাই বলছি। প্রধান অসুবিধা হচ্ছে আমরা ছেলে মেয়েদেরকে স্কুলে পাঠানোর মতো, বিলাসিতা করার মতো ঐশ্বর্য বা সম্পদ নাই। ছেলে মেয়েকে কাজে